তোমরা দেরি করে ফেলেছ। তাহসিন এবার শক্ত গলায় বলল, যাই হোক, আমরা পিছু হটব না। কথাটা বলতেই হঠাৎ সামনে ঝোপের ভেতর কিছু নড়ে চড়ে উঠল। অনিশ আতঙ্কে পিছিয়ে গেল। ওটা কি? ধীরে ধীরে ঝোপ সরিয়ে বাইরে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। আর ঠিক তখনই তিনজনের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল, কারণ সেই মুখটা তারা আগে কোথাও দেখেছে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। গাছের ফাঁক দিয়ে সামান্য আলো পড়তেই তার মুখটা স্পষ্ট হল। অনিশ হঠাৎ চিৎকার করে উঠল, এটা তো সেই লোকটা। জ্ঞানেশের চোখ বড় হয়ে গেল। অসম্ভব, ও তো অনেক আগেই। তাহসিন দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আমরা যাকে রাজবাড়ির পুরনো ছবিতে দেখেছিলাম। লোকটার মুখে এক অদ্ভুত বিকৃত হাসি, চোখ দুটো ফাঁকা, কোনো প্রাণ নেই, শুধু অন্ধকার। সে ধীরে ধীরে বলল, তোমরা এসেছ অবশেষে। তার কণ্ঠটা যেন মানুষের না, গভীর, ভারী, আর চারদিক থেকে একসাথে ভেসে আসছে। অনিশ কাপা গলায় বলল, তুমি কে? আমাদের সামনে আসছো কেন? লোকটা থেমে গিয়ে মাথা একটু কাত করল। আমি এই জঙ্গলের প্রহরী, আর তোমরা অনধিকার প্রবেশকারী। হঠাৎ করে চারপাশের গাছগুলো যেন আরো ঘন হয়ে এলো। পথটা যেদিক দিয়ে তারা ঢুকেছিল সেটাও আর দেখা যাচ্ছে না। জ্ঞানেশ ফিসফিস করে বলল, আমরা ফাঁদে পড়েছি। তাহসিন বলল, না, কিছু একটা করতে হবে, শান্ত থাকো। ঠিক তখনই লোকটা হাত তুলল। মুহূর্তের মধ্যে চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ল। সবকিছু ঝাপসা হয়ে গেল। অনিশ চিৎকার করে উঠল, আমি কিছুই দেখতে পাচ্ছি না। জ্ঞানেশ বলল, একসাথে থাকো, কেউ আলাদা হবে না। কিন্তু কথাটা শেষ হতেই তাহসিন বুঝতে পারল তার পাশে আর কেউ নেই। জ্ঞানেশ, অনিশ। কোনো উত্তর নেই, শুধু দূরে কোথাও থেকে ভেসে এলো একটা মৃদু হাসির শব্দ। আর ঠিক তার সামনে কুয়াশার ভেতর ধীরে ধীরে ফুটে উঠল একটা পুরনো দরজা, কালো, ভাঙা, আর তার উপর খোদাই করা অদ্ভুত চিহ্ন। তাহসিনের বুক ধরফর করতে লাগল। এটাই কি সেই চতুর্থ দরজা? দরজাটা নিজে থেকেই কোকিয়ে খুলতে শুরু করল। ভেতর থেকে ভেসে এলো ঠান্ডা অচেনা বাতাস। আর এক অদৃশ্য কণ্ঠ বলল, ভেতরে আসো তাহসিন। দরজাটা কোকিয়ে খুলতে শুরু করল। তাহসিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ধরফর শব্দ যেন পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকল, তাহসিন। সে ঘুরে দাঁড়াতেই দেখল জ্ঞানেশ আর অনিশ দুজনেই হাঁপাচ্ছে, যেন অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছিল। তাহসিন বিস্ময়ে বলল, তোরা কোথায় ছিলি? জ্ঞানেশ বলল, আমরা তোকে খুঁজছিলাম, হঠাৎ কুয়াশার মধ্যে তুই গায়েব হয়ে গেলি। অনিশ কাপা গলায় বলল, আর এই জায়গাটা, এটা ঠিক জঙ্গল না? তাহসিন আবার সামনে তাকালো, কিন্তু দরজাটা আর নেই। সামনে শুধু ঘন অন্ধকার আর বেঁকে যাওয়া গাছ। এক মুহূর্তের জন্য তিনজনই চুপ। জ্ঞানেশ ধীরে বলল, আমরা ভুল পথে যাচ্ছি না তো? তাহসিন এবার দৃঢ় গলায় বলল, না, আমার মনে হচ্ছে আমরা ঠিক জায়গার দিকে এগোচ্ছি। ঠিক তখনই মাটির নিচ থেকে যেন একটা কম্পন অনুভূত হল। গাছের পাতা কাঁপতে শুরু করল, আর দূরে কোথাও হঠাৎ করে একটা আলো জ্বলে উঠল, ম্লান হলদেটে আলো।
অনিশ ভয়ে বলল, ওটা কি? জ্ঞানেশ চোখ কুঁচকে বলল, মনে হচ্ছে কোনো বাড়ি। তিনজন ধীরে ধীরে এগোতে লাগল এই আলোর দিকে। যত এগোচ্ছে ততই চারপাশের জঙ্গল বদলাতে শুরু করল। গাছগুলো যেন সরছে, পথটা নিজে থেকেই তৈরি হচ্ছে। আর হঠাৎ তারা জঙ্গলের শেষ প্রান্তে এসে দাঁড়াল। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল ভাঙাচোরা রাজবাড়ি, চন্দ্রগড় রাজবাড়ি। রাজবাড়িটার গায়ে সময়ের ক্ষত স্পষ্ট। দেয়াল জুড়ে শ্যাওলা ফাটল দিয়ে গাছের শেকড় বেরিয়ে এসেছে। উঁচু খিলানগুলো অন্ধকারে ঢাকা, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। ভাঙা জানলাগুলো দিয়ে বাতাস ঢুকছে, আর প্রতিটা জানলা যেন এক একটা ফাঁকা চোখ, যেন তারা তিনজনকে দেখছে।